দিলে হবে, কেউ চাইলে এক দুই আসেন ক্রিমিনাল আপিলের ওই যে আমরা দাগ দিয়েছিলাম, আপনারা বই পেজ নাম্বার বের করেন 200। 200 নাম্বার পেজের এই পৃষ্ঠার নোটটা খুব ইম্পর্টেন্ট। পেজ হলো 200। এই 200 নাম্বার পেজে একটা ইনফরমেশন দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এটা আপনার জন্য বেস্ট নোট এই পেজটা। আর আমরা একটা নোট আলাদা পিডিএফ দিয়েছি, জি স্যার। ওইটাও আপনাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, আমরা এই ট্যাবগুলা কেটে দেই। খাতা দেখাবেন আপনারা, খাতা যদি বেশি বেশি না দেখান খুব মুশকিল হবে। কারণ খাতাটা হলো ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আপনাকে পরীক্ষায় মূল্যায়ন করা হবে সেটা হলো খাতা। অতএব খাতা বেশি বেশি 20টা খাতা শেষ করতে হবে, 20টা মিনিমাম খাতা শেষ করতে হবে। 20টা খাতা শেষ করলে আপনি একদিকে সন্তুষ্ট হবেন যে আপনার প্রস্তুতি হতে চলেছে। আর 20টা খাতা শেষ না করলে হবে না। এইবার আসেন, আপনারা এই 200 নাম্বার পৃষ্ঠার বইটা বের করেন, আমাদের বই যাদের হাতে আছে পেজ নাম্বার 200। এইটাতে একটা নোট আমরা আজকে দেখব। এই নোটের পাশাপাশি আমরা কিছু কথা বলবো, এগুলো আপনারা মনে প্রাণে ধারণ করার চেষ্টা করবেন। যাদের কাছে বই নাই সমস্যা নাই, আপনারা শুনতে থাকেন, কাজে লাগবে। বইয়ের মধ্যে অনেক কিছু দাগায় রাখবেন যাতে বইটাই আপনার জন্য একটা নোট হয়ে যায়। তাহলে শুনেন, ক্রিমিনালে সাধারণত রায়ের বিরুদ্ধে আপিল হয়, আদেশের বিরুদ্ধে রিভিশন হয়। ক্রিমিনালে সব আদেশের বিরুদ্ধে রিভিশন, ক্রিমিনালে সকল আদেশের বিরুদ্ধে রিভিশন। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? সেটা হলো এই ডান পাশে। ব্যতিক্রমটা হলো অ্যাপিল এগেইনস্ট অর্ডার। আদেশের বিরুদ্ধে কখন আপিল হয়? আদেশের বিরুদ্ধে আপিল হবে যদি সেটা স্পেশাল ল তে বলা থাকে। যদি সেটা স্পেশাল লতে বলা থাকে আদেশের বিরুদ্ধে আপিল, তাহলে আদেশের বিরুদ্ধে আপিল হবে। স্পেশাল লতে লিখে রাখেন, এই পারলে বইয়ের কোণাতে এইখানেই লিখে রাখেন, বইয়ের এই কোণাতেই লিখে রাখেন। বিশেষ আইনে যদি বলা থাকে আদেশের বিরুদ্ধে আপিল, তাইলে আপনি আপিল করবেন। এই কথাটা লিখেন যে সকল আদেশের বিরুদ্ধে রিভিশন, তবে বিশেষ আইনে যদি বলা থাকে আদেশের বিরুদ্ধে আপিল, তাইলে আদেশের বিরুদ্ধে আপিল। বুঝলেন? এই কথাটা এই নোটের, এই বইয়ের এই কোনায় নোট রেখা দেন, লাল কালি দিয়া নোট লেখেন। লাল কালি দিয়া লিখলে এটা খুঁজে পাবেন, অথবা নীল কালি বা সবুজ কালি দিয়া লিখে রাখেন, তাহলে এটা খুঁজে পাবেন, আদারওয়াইজ এটা খুঁজে পাবেন না। আচ্ছা, তাইলে আদেশের বিরুদ্ধে সাধারণত রিভিশন, আর বিশেষ আইনে যদি বলা থাকে যে আদেশের বিরুদ্ধে আপিল, তাইলে আমরা সেটা মানব। তাইলে আমরা এটা পড়লাম। বিশেষ আইনে তাহলে কি ধরনের আদেশ হয়? এটার উদাহরণ হইলো বেইল রিজেকশনের আদেশ, এটার বিরুদ্ধে আপিল। ডিএনএ টেস্টের দরখাস্ত না মঞ্জুর, সেটার বিরুদ্ধে আপিল। ডিসচার্জ পিটিশন না মঞ্জুর হয়েছে, তাইলেও আপিল। অথবা ডিসচার্জ পিটিশন মঞ্জুর হয়েছে, সেক্ষেত্রে বাদী যায় আপিল করবে। তাইলে আদেশের বিরুদ্ধে আপিল এটা সাধারণত সাবঅর্ডিনেট কোর্টে প্র্যাকটিস করার কোনো চান্স নাই। বিকজ, কারণ যতগুলা ট্রাইব্যুনাল আছে সবগুলা ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে মোটামুটি আপিল হয় হাইকোর্টে, দুই একটা ব্যতিক্রম ছাড়া। তাইলে আমরা জজ কোর্টে যারা প্র্যাকটিস করি আমাদের পক্ষে সাধারণত আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ আসে না। যার কারণে আমরা এটা অনেক সময় জানতে পারি না যে আদেশের বিরুদ্ধে আপিল কখন হয়, কিভাবে হয়। তাহলে আমরা জানলাম আদেশের বিরুদ্ধে প্রথমে আপিল করতে হবে। এই সেই আপিল, এই যে এই সেই আপিল। মূল কনসেপ্ট কি? মেইন কনসেপ্ট, এনি অর্ডার, যে কোনো আদেশ হবে এগ্রিভ পার্সন আপিল করবে, এগ্রিভ পার্সন আপিল করবে। কিন্তু এগ্রিভ পার্সন আপিল করতে ব্যর্থ হইল, তামাদি পার হয়ে গেল,
কন্ডোনেশন ডিলে অ্যাপ্লিকেশন দেওয়া সম্ভব হচ্ছে না। এই দুইটা শর্ত, তাহলে এই কোনায় লেখেন দুটি শর্ত। দু- দুটি শর্ত, দুটি শর্ত যদি ফেল করে, একটা শর্ত হইলো কন্ডোনেশন ডিলে দিতে পারতেছে না, আরেকটা শর্ত হইলো তামাদি পার হয়ে গেছে। তামাদি পার হয়ে গেছে আরেকটা। তাইলে এই কোনায়, বইয়ের কোনায় নোট লিখে রাখেন, নাইলে কিন্তু এগুলা পেছ লাইগা যাবে, ভুলে যাবেন, পেছ লাইগা যাবে। এবং এই এই কথাগুলা কিন্তু পরীক্ষা পর্যন্ত মনে রাখতে হবে, পরীক্ষা পর্যন্ত মনে রাখতে হবে। এখন এখন দেখেন এখানে যেটা দাঁড়াইলো, যে আদেশের বিরুদ্ধে আমরা শিখতেছি, আদেশের বিরুদ্ধে আপিল কখন হয়, কিভাবে হয়, এই বিষয়গুলা আমরা মাথায় রাখার চেষ্টা করব। আদেশের বিরুদ্ধে আপিল হয় কিভাবে, কখন? সাধারণত বিশেষ আইনে যদি বলা থাকে আদেশের বিরুদ্ধে আপিল, এই কথাগুলা লেখেন। বিশেষ আইনে যখন বলা থাকে আদেশের বিরুদ্ধে আপিল, তখন হইলে আমরা আপিল করব। আর আপিল করতে যদি ব্যর্থ হই, তামাদি পার হয়ে যায়, প্লাস কন্ডোনেশন ডিলে পিটিশন যদি না দিতে পারি, এই দুইটা শর্তে যদি আমরা ফেল করি, তাহলে ওই আদেশের বিরুদ্ধে কোয়াশমেন্ট হবে। তার মানে দেখেন, কোয়াশমেন্ট এবং আপিল একটা আরেকটার সাথে কি অতপ্রতভাবে জড়িত। শর্ত হচ্ছে বিশেষ আইনে আদেশ হবে, সেই আদেশের বিরুদ্ধে আপিল। আর আপিল করতে যদি না পারি সময় মতো, কন্ডোনেশন ডিলে পিটিশন এই আইনে যদি নট অ্যাপ্লিকেবল হয়, তাইলে সেই আদেশের বিরুদ্ধে আমরা ওয়াশমেন্ট করতে পারি। এই কথাটা যদি এই নোটেও বুঝে না থাকেন, তাইলেও ভয়ের কিছু নাই। আপনারা এখন একটা কাজ করেন, কষ্ট করে আমাদের এই বইয়ের আরেকটা পেজে চলে আসেন। এই বইতে আমরা একটা নোট দিয়েছি, সেই নোটটা হইলো এই যে এইখানে একটু আসেন ধৈর্য ধরে। পৃষ্ঠা নাম্বার, পৃষ্ঠা নাম্বার 210, 210 মানে 210 পাইছেন সবাই? 210 নাম্বার পেজে আমার সাথে এইখানে আসে। আর আপনারা একটা মার্কার নেন হাতে, এই মার্কার মানে এটারে মার্কার না, হাইলাইটার। একটা হাইলাইটার নিতে পারেন সাথে হাতে, অথবা একটা নেন, একটা গ্রিন কালার পেন, অথবা অন্য কোনো কালারের কলম নেন। নিলে পরে এই আমিরুল ইসলাম ভাই আছেন? আমিরুল ইসলাম ভাই ক্লাসে আছে? নতুন যারা ভয় পায় না, নতুন যারা ভয় পায় না, ক্লাস এগুলা আপনার কন্টিনিউ করলে আপনারা আমাদের ক্লাস ধরতে 2-3টা ক্লাস লাগে এগুলা বুঝতে গেলে। তো আপনারা নিছেন সবাই, কলম নিছেন, হাইলাইটার পেন Yes, নেন? sir. Yes, sir. Yes, sir. হাইলাইটার যদি নেন, হাইলাইটার নিলে এটা নিবেন। আমিরুল ভাই নিছেন? আপনি নতুন মানুষ, পরে ক্লাস না বুঝলে ভর্তি না হইলে আমরা তো ঝামেলায় পড়ে যাব। হ্যাঁ, একটা স্টুডেন্ট ভর্তি না হলে সমস্যা। রাশেদ ভাই নোয়াখালী থেকে আসেন আপনি? রাশেদ, রাশেদ। জি স্যার, স্যার আছি আছি স্যার, ক্লাস করতেছি স্যার। হ্যাঁ, ভালো লাগতেছে না বিরক্ত লাগতেছে? স্যার আজকে তো আমি নতুন, তারপরেও আমার কাছে খুব ভালো লাগছে স্যার। হুম, গুড। আমিরুল ভাইকে পাইলাম না। আচ্ছা, তাইলে এখন এটা কোন আইন, এটা কোন আইন? এটা কিন্তু এই মার্ক করেন, এটা হলো নারী ও স্কুল শিশু চালায়। নির্যাতন আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, বিশেষ আইন। এই আইনের 28 ধারা অনুযায়ী আপিল করতে হয়। 28 ধারাতে কি বলা আছে? এইখানে দাগ দিবেন, ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত আদেশ, রায়, দণ্ড। এই যে দেখলেন, ট্রাইব্যুনাল কর্তৃক আদেশ, রায়, দণ্ড দ্বারা সংশ্লিষ্ট পক্ষ
আদেশ রায় দণ্ডাদেশের তারিখ হইতে, এই যে 60-এ দাগ দেন, 60 দিনের মধ্যে হাইকোর্টে দাগ দেন, আপিলে দাগ দেন। পাইলেন? এই বুদ্ধিটা আপনাকে করতে হবে, এই বুদ্ধিটা করতে হবে। এই যে কয়টা শব্দতে দাগ দিলাম, আদেশ, রায়, দণ্ড, এই আদেশ হইলেও, এখন এটার সাথে বুদ্ধি করে আপনি দাগ দেন, আদেশ হইলেও আপিল, রায় হইলেও আপিল, দণ্ড সেন্টেন্স হইলেও আপিল। খেয়াল করলেন? এই কথাটা কোথায় বলা আছে? এই যে রায়, আদেশ, দণ্ড, এটা কি আমাদের বানানো নোট কোনো? এটা কিন্তু আমাদের বানানো নোট না, এটা সরাসরি নারী শিশু আইনের 28 ধারাটাকে আমরা এইখানে নিয়ে আসছি। নারী শিশু ট্রাইব্যুনালের 28 ধারাটাকে আমরা সরাসরি এখানে নিয়ে আসছি। এবং নারী শিশু আইনের 28 ধারাই বলতেছে, এই আইনে ট্রাইব্যুনাল যখন কোনো করবে, আদেশ দিবে, ওই আদেশের বিরুদ্ধে আপিল, ট্রাইব্যুনাল কোনো রায় দিলে সেটার বিরুদ্ধে আপিল, ট্রাইব্যুনাল যদি কোনো দণ্ড দেয়, সেন্টেন্স দেয়, তাইলেও আপিল। কত দিনের মধ্যে? 60 দিনের মধ্যে। আর এই 60 দিনের মধ্যে আপিল করতে না পারলে সেইটার বিরুদ্ধে, এই 60 দিনের মধ্যে আপিল করতে না পারলে সেইটার পার্সেন্ট। বিরুদ্ধে হাইকোর্টে 561-এ কোয়াশমেন্ট হবে। এই আচ্ছা জিনিসটা যদি বুঝা যান, এইভাবে কেউ বুঝাবেন, আপনি টাকা দিলেও বুঝাবেন, আচ্ছা। একবারে আইন ধইরা এটা বুঝাবে না যে আইনের মধ্যে এই কথা আছে, এই এই ঘটনা। আর এটা আপিল না হলে তখন কোয়াসমেন্ট হবে, তাই তো? হ্যাঁ, আপিল করতে না পারলে, সময় মতো আপিল করতে না পারলে তখন তখন এটা এটা কোয়াসমেন্ট। কোয়াশমেন্ট হবে। আচ্ছা বুঝলেন? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখন এইখানে এইটুক পর্যন্ত কোনো দুর্বল স্টুডেন্ট কারো প্রশ্ন থাকলে বলতে পারেন যে আমি বুঝি নাই অথবা বুঝেছি। আর যদি বুঝে থাকেন তাহলে দিন আমরা, চলে গেলে, 60 দিন চলে গেলে পরে কি তামাদি মওকুফের মাধ্যমে কি আবেদন করা যাবে? না, কারণ করা যাবে না, এটা বিশেষ আইনে এই 60 দিন বলেছে। বিশেষ আইনের তামাদি আপনি লিমিটেশন অ্যাক্ট দিয়া মওকুফ করতে পারবেন না। এর জন্য এখানে আপনি তামাদি মওকুফের দরখাস্ত দিতে পারেন না। না পারার কারণে আপনি আপিল করতে ব্যর্থ হওয়া যায়া কোয়াশমেন্ট ফাইল করবেন। পাইলেন ওকে। এবার বুদ্ধিটা? ওকে। এইভাবে আপনাদেরকে আইনগুলা বুঝতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল একটা বিশেষ আইন। এইভাবে আমরা করলাম কি, আমাদের বইয়ে আরো কইরা এইখানে বিভিন্ন বিশেষ আইন, শিশু আইন, এসিড নিয়ন্ত্রণ আইন, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, মানব পাচার আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 84 ধারায় আপিল, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের 10 ধারায় আপিল, এইভাবে মানি লন্ডারিং আইনে আপিল, মানি লন্ডারিং আইনে আপিল, সন্ত্রাস বিরোধী আইনে আপিল, এরপরে সন্ত্রাস বিরোধী আইনে আপিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আপিল, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আপিল, হেফাজত ও নির্যাতন ও হেফাজত, মৃত্যু নিবারণ আইনে 16 ধারায় আপিল। যেই যেই আইনে যেই যেই ধারায় আপিল আছে, আপিলের ধারাগুলাকে আমরা এই জায়গায় আনলাম। কারণ কি, আমরা পড়তেছি আমাদের 6টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট হইলো হাইকোর্টে আপিল কিভাবে করতে হয়। এর জন্য হাইকোর্টে যে সকল ধারায় আপিল হয়, ক্রিমিনালে হাইকোর্টে যে সকল ধারায় আপিল হয়, সেই সকল ধারাকে আমরা এক জায়গায় করে নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে করে এটা আমাদের কাজে লাগে। এখন ইন্টারেস্টিং আরেকটা পর্যবেক্ষণ আমরা হিসাব করব, করে আমরা একটা প্রশ্নতে যাব। হিসাবটা কি দেখেন, একটা ক্যালকুলেশনের মধ্য দিয়ে আমরা বিগত কত বছর, প্রায় 22-24 বছর এর হিসাব করেছিলাম। গত ক্লাসে এটা বলেছিলাম, কিন্তু আজকে আরেকটু বলে যাই যে তাহলে অনেকে রিলেট করতে পারবেন। সেটা কিরকম, এই পেজটায় চলে আসেন, আমাদের বইয়ে এই পেজটার নোট আছে, এটা আপনারা একটু বের করেন কাইন্ডলি। কত নম্বর পেজ স্যার? 15। ইয়া, এটা হলো 15। 215 নাম্বার পেজ। 215 নাম্বার পেজে একটু সবাই আসেন।
আসছে? জি স্যার। 215 নাম্বার পেজে আইসা একটা তথ্য দেখেন। এই যে 4 নাম্বার কোয়েশ্চেন, 5 নাম্বার কোয়েশ্চেন এবং 6 নাম্বার কোয়েশ্চেন, এগুলা বিগত বছরে এসেছে। এগুলা এসেছে পেনাল কোডে শাস্তি, সিআরপিসি তে আপিল। এই পেনাল কোডে দণ্ড, সিআরপিসি তে আপিল। পেনাল কোডে দণ্ড, সিআরপিসি 410-এ আপিল, 410-এ আপিল, 410-এ আপিল। তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্ন একই নেচারের, তার মানে এই তিনটা মিলাইয়া প্রশ্ন হইলো একটা। এগুলো হইলো বিগত 22 বছরের হিসাব। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, আর্মস অ্যাক্টের শাস্তি, স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 30 ধারায় আপিল। এটা হলো একটা প্রশ্ন। এটা হলো স্পেশাল পাওয়ার অ্যাক্টের নিজের ধারায় শাস্তি, ওই আইনের 30 ধারায় আপিল। তাহলে এই দুইটা প্রশ্ন মিলাইয়া প্রশ্ন হলো একটা, যার কারণে এটা হলো দিলাম 2 নাম্বার। এই এক, এই দুই। আর নারী শিশু আইনে কনভিকশন, নারী শিশু ওই আইনেই আপিল। তাইলে এই হলো একটা প্রশ্ন। এই হলো 3 নাম্বার। তাইলে বিগত 22-23 বছরে ক্রিমিনালে আপিলে কয়টা প্রশ্ন এসেছে? ক্রিমিনাল আপিলে তিনটা। মাত্র 3টা প্রশ্ন এসেছে। এই একটা, এই একটা, এই একটা। মাত্র 3টা প্রশ্ন এসেছে বিগত 24 বছর ধইরা। কি হাস্যকর ব্যাপার যে শুধুই হলো পেনাল কোড, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট আর নারী শিশু আইন। আর একটু আগে যে আমরা তালিকা দেখাইলাম, ওই আইনগুলো এখনো টাচই করে নাই। পর্নোগ্রাফি বলেন, মানব পাচার বলেন, সাইবার নিরাপত্তা বলেন, ডিজিটাল নিরাপত্তা বলেন, যতগুলো আইন বললাম, ওই আইনগুলা বাকি রাখছে। ওইগুলা আপনাদের উপর দিয়ে পরীক্ষার প্রশ্ন আসবে সামনে। আস্তে আস্তে ধীরে ধীরে পরীক্ষা যাতে কঠিন হবে। কঠিন হইলে এই যারা আমাদের কোচিং এ আসতে চায় না তারা আসবে। এই হলো মূলত ইয়া, বুঝলেন? যে পরীক্ষা কঠিন হয়ে গেলে তখন এটা নিজে নিজে বোঝা যাবে না। এইভাবে এখনো নিজে নিজে বুঝার মতো একটা মেকানিজমে আছে। তবে তারপরেও রিট সেকশনের প্রশ্ন বিগত 21 সাল থেকে রিটের প্রশ্নগুলা কঠিন হওয়া শুরু হয়েছে। অন্যান্য গুলা টুকটাক নিজেরা আন্দাজ করতে পারলেও রিট আন্দাজ করা যাচ্ছে না। আর ক্রিমিনাল আপিলে আন্দাজ করতে পারবে না আরেকটা কারণে বলে দেই। এই বিগত 24 বছরে এই যে আপনারা এখন যে ক্যালকুলেশন দেখলেন, বিগত 24 বছরের ক্যালকুলেশনটা হইল সকল আপিল এসেছে রায়ের বিরুদ্ধে, জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন এন্ড সেন্টেন্সের বিরুদ্ধে বিগত বছরের সকল প্রশ্ন। কিন্তু আমরা একটু আগে যে ডেফিনেশন পড়লাম আদেশের বিরুদ্ধে আপিল, আদেশের বিরুদ্ধে আপিলের প্রশ্ন অতীতে কখনোই আসে নাই। অতীতে কখনোই আদেশের বিরুদ্ধে প্রশ্ন আসে নাই যে আদেশের বিরুদ্ধে কিভাবে আপিল করবেন। এইগুলাও আপনাদের জন্য রেখে দিছে, হয়তোবা আগামীতে আপনাদের জন্য আদেশের বিরুদ্ধে আপিল আসতে পারে। তো এটার জন্য আপনারা আদেশের বিরুদ্ধে আপিলও আমরা আপনাদেরকে শেখাবো, ড্রাফটিং সহ, উদাহরণ সহ ট্রেনিং দিব ইনশাল্লাহ। এইবার আমরা একটা প্রশ্ন ধরবো, ধরে ওই প্রশ্নটা বুঝার চেষ্টা করব যে আসলে এই আইনগুলা যে আমরা পড়লাম, এই আইনগুলার অ্যাপ্লিকেশন গুলা কোথায়, ব্যবহার কোথায়। আপনাদেরকে আমরা গ্রুপে একটা নোট দিয়েছিলাম, সেটা কারো কেউ কি প্রিন্ট দিয়েছেন? Yes, sir. ক্রিমিনাল জি ক্রিমিনাল স্যার। ইন্ডিস। Yes, sir. যারা যারা প্রিন্ট দিয়েছেন খুবই ভালো। যারা যারা প্রিন্ট দেন নাই সমস্যা নাই, প্রিন্ট দিয়ে নিবেন। এখন এটার জন্য এই স্যার আমাদের, গ্রুপে কি দেওয়া আছে? হ্যাঁ, গ্রুপে না দিলে সবাই পাইলেন কেমনে? গ্রুপে স্যার যারা আছে নতুন নতুন হচ্ছে মানে গ্রুপে কি মানে আমার কাছে নতুন এই জন্য বললাম। মার্শি আমিন, আপনি মনে হয় জি পান স্যার। নাই। আপনি তো গতকালকে ভর্তি হয়েছেন মনে হয়, না? জি স্যার এই জন্য হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অসুবিধা নাই, আপনি পেয়ে যাবেন, আজকেই পেয়ে যাবেন যারা ভর্তি হয়েছেন। এইখানে একটা জিনিস আপনারা নোট নিয়ে রাখেন, যে এই নোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হইল আপনি যে কোনো ক্রিমিনাল আপিল পড়ার সময় খেয়াল করবেন কোন আইনে শাস্তি হইল,
কোন কোর্ট রায় দিয়েছে, কোন আইনে আপিল হবে, কোন কোর্টে আপিল হবে, আর লিমিটেশন আছে কিনা। এই 5টা প্রশ্ন আপনার মনে মনে থাকতে হবে। এই 5টা প্রশ্ন আপনার মনে মনে আপনাকে রাখতে হবে। তাইলে যে কোনো প্রশ্ন পড়ার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কোন আইনে শাস্তি হলো, কোন আইনে কোন কোর্ট রায় দিয়েছে, আর কোন আইনে আপনি আপিল করবেন, কোন কোর্টে আপিল করবেন, লিমিটেশন আছে কিনা। এই কথাগুলো আপনাকে অবশ্যই অবশ্যই এই মানতে হবে বা খেয়াল রাখতে হবে। এগুলা যদি খেয়াল না রেখে আমরা প্রশ্ন উত্তর লেখা শুরু করে দেই, তাহলে সেই প্রশ্ন উত্তরটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমরা এখন এটার প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্রোচ দেখবো যে আসলে প্র্যাকটিক্যালি এই কথাগুলা কিভাবে কাজে লাগে বা প্রশ্ন উত্তর লিখতে গিয়ে এটা কিভাবে কাজ করে। আদারওয়াইজ কিন্তু আমরা এটা মিলাইতে পারবো না, মনে হবে এলোমেলো এলোমেলো মনে হবে। তো সেটার জন্য আমাদের এখন যা করণীয়, সেটার জন্য এই নোটটাকে আপনারা সামনে রাখার চেষ্টা করবেন। এই নোটে দেখেন একটা হিসাব আছে। শাস্তি হলো পেনাল কোডে, আর আপিল হচ্ছে সিআরপিসি তে। খেয়াল করলেন? শাস্তি হলো নারী শিশু আইনে, আপিল করতেছেন নারী শিশু আইনে। শাস্তি হলো চিলড্রেন অ্যাক্টে, আপিল করতেছেন চিলড্রেন অ্যাক্টে। শাস্তি হলো চিলড্রেন অ্যাক্টে, আদালত হলো শিশু আদালত, আর আপিল করতেছেন শিশু আইনে। এই যে হিসাবটা, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। যেমন এখানে দেখেন, শাস্তি হচ্ছে 5টা আইনে, শাস্তি হচ্ছে 5টা আইনে, শাস্তি দিচ্ছে এই ট্রাইব্যুনাল, আর আপিল হচ্ছে একটা আইন। আপিল হচ্ছে একটা আইনে, শাস্তি দিচ্ছে একটা ট্রাইব্যুনাল, আর শাস্তি হচ্ছে 5টা আইনে। ডিফারেন্ট আইনে শাস্তি, ভিন্ন আইনে শাস্তি, কিন্তু আপিল করতেছেন একটা আইনে। খেয়াল করলেন হিসাবটা? এইটা হলো একটা গুরুত্বপূর্ণ হিসাব ফর ক্রিমিনাল আপিল। ক্রিমিনাল আপিলের জন্য এটা হচ্ছে সবচেয়ে আমি মনে করি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা পরীক্ষার হলে এই চার্টটা আপনারা কি করবেন, মনের মতো করে মুখস্থ করে রাখবেন। এই চার্টটা শুধু পরীক্ষার হলের জন্যই না, আপনি প্র্যাকটিক্যালিও যদি কোনো সিনিয়রের সাথে কাজ করতে যান, এটুক আপনার মাথায় থাকলে সিনিয়র যখন জিজ্ঞেস করবে এটা কি হবে ওটা কি হবে, আপনি যখন ঠাস ঠাস উত্তর দিবেন, তখন বুঝে যাবে যে আপনি কিছুটা জ্ঞান রাখেন। আদারওয়াইজ মনে হবে যে আপনি এই দিশা মানে একটু মনোযোগী কম জুনিয়র, যার কারণে অনেকে জুনিয়রশিপ করেও শান্তি পায় না। সিনিয়ররা টুকটাক জিজ্ঞেস করলে তারা সহযোগিতা করতে পারে না সিনিয়রকে। এজন্য আমাদের এই কোর্সটা আপনারা ভালোভাবে আয়ত্তে নেওয়ার চেষ্টা করেন, লাইফে কাজে লাগবে। তাহলে দেখবেন স্পিডি ট্রাইব্যুনালে আইনে শাস্তি, স্পিডি ট্রাইব্যুনাল শাস্তি দিয়েছে কোর্ট, ওই আইনে আপিল। আর ভিন্ন ভিন্ন কিছু থাকে, ভিন্ন ভিন্ন কিছু থাকে মানে একটা আইনে শাস্তি, অন্য আইনে আপিল। যেমন আমরা পেনাল কোডে যতগুলা দেখেন, এই যে 1 থেকে 6 পেনাল কোডে শাস্তি দিয়েছে, আপিল হচ্ছে সিআরপিসি তে, আপিল হচ্ছে সিআরপিসি তে। খেয়াল করলেন? এই যে আমরা নোটটা দিয়েছি, এটা আপনারা এক জায়গায় যেহেতু আছে, এটাকে আয়ত্তে আনার চেষ্টা করবেন। এই পেজগুলাকে একটু হালকা মুখস্থের মতো করে নিবেন। আর এই নোটগুলা এখন মুখস্থ না করলেও হবে, এগুলা আমরা পড়তে থাকবো, তখন হয়ে যাবে। এইবার আমরা একটা ড্রাফট একটু কাইন্ডলি পড়বো বা প্রশ্ন পড়ে দেখব যে ওইটাকে আমরা কিভাবে কাজে লাগাই। এই জন্য আপনারা চলে আসেন আমাদের বইয়ে, ক্রিমিনাল আপিলের ইতে চলে আসেন। পেজ নাম্বার 1 নাম্বার প্রশ্ন কত নাম্বার পেজে? 219, 19, 219। 219 নাম্বার 219। পেজ। হ্যাঁ, 219 নাম্বার পেজ একটু বের করি সবাই কষ্ট করে।
আগামীকালকে আমাদের নতুন ব্যাচ চালু হবে সরাসরি বিকাল 3টায়। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ ভর্তি হইতে চাইলে বলতে পারেন। আগামীকাল আমাদের নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে বিকাল 3টায়। বিকাল 3টায়। বিকাল 3টায়। আচ্ছা, বইটা বের করছেন? এটা ইয়েস বের স্যার। করেন সবাই, এটা বের করে আমরা যেই যেই কালার বলবো সেই কালার গুলা মার্ক করবেন ইনশাল্লাহ। এইবার দেখেন আমরা কিভাবে পড়তেছি, বিষয়টাকে কিভাবে মিলাচ্ছি। মনোযোগ দিয়ে মিলায় নিবেন, এটা কাজে লাগবে। এটা হলো পড়ি আমরা। আরফান, এ ইয়াং ম্যান অফ 17 ইয়ার্স হ্যাজ বিন কনভিক্টেড বাই, এই যে দেখলেন এখানে শব্দটা লেখা আছে কনভিক্টেড। দেখেন কনভিক্টেড লিখেছে এক জায়গায়, আর সেন্টেন্স লিখেছে, এই যে সেন্টেন্স লিখেছে আরেক জায়গায়। এর জন্য আমরা শিখব কনভিকশন এক জিনিস, সেন্টেন্স আরেক জিনিস। খেয়াল করে দেখেন, কনভিক্টেড এক জিনিস, সেন্টেন্স আরেক জিনিস। কনভিকশন মানে দোষী সাব্যস্ত করা, আর সাজা প্রদান করা হলো সেন্টেন্স। তাহলে এটা লিখে রাখেন বইয়ের এই কোনায় আর এই কোনায়, যে কনভিকশন কি জিনিস, সেন্টেন্স কি জিনিস। কনভিকশন এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্য বুঝতেছেন? সবাই এটা জি বুঝতেছেন? স্যার। জি স্যার। কনভিকশন এক জিনিস, সেন্টেন্স আরেক জিনিস, এটা মনে রাখবেন। কনভিকশন এক জিনিস, সেন্টেন্স আরেক জিনিস। লিখে রাখেন, কনভিকশন এক জিনিস, সেন্টেন্স আরেক জিনিস। কনভিকশন মানে দোষী সাব্যস্ত করা, সেন্টেন্স মানে সাজা প্রদান করা। কনভিকশন মানে দোষী সাব্যস্ত করা, সেন্টেন্স মানে সাজা প্রদান করা। এই কথাটা কে বুঝেন না বলেন তো? এরকম কেউ আছেন দুর্বল স্টুডেন্ট? বুঝতেছেন? ইয়েস স্যার। স্যার একটু বলেন জি স্যার, স্যার। আমরা তো একটু বলেন স্যার। এখন এটা দেখেন বিস্তারিত বলতে গেলে এটা হলো আবার একটা দামি ক্লাস। এটাও বলে দেই, আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। বিদেশে একটা ব্যবস্থা আছে। বিদেশে একটা ব্যবস্থা আছে কি, সেটা কি রকম দেখেন, একটা আইনও আছে। হ্যাঁ, আপনারা যারা ভবিষ্যতে হাইকোর্টে ভালো প্র্যাকটিস করতে যাবেন, আপনাদের এইটা বেশি কাজে লাগবে। আর যারা মানে দায় সারা প্র্যাকটিস করতে চান, এটা এক জিনিস। আর যারা সিরিয়াস হবেন তারা কনভিকশন এন্ড সেন্টেন্সটা দেখেন। কনভিকশন হইলো, এইখানে লিখতে পারেন, দাঁড়ান, কনভিকশন হইলো দেখেন যে আপনি একটা মানুষের বিচার করার পর, আপনি বিচার করার পর বললেন যে তাকে দোষী সাব্যস্ত করা হইল, যে সে 9 ধারায়, নারী শিশু আইনের 9 ধারায় সে দোষ করেছে, এটা নিশ্চিত। এখানে আমার কিবোর্ডে একটু অসুবিধা হচ্ছে, একটু ঠিক করে নিয়েন। যে কনভিকশন মানে হলো তাকে দোষী নির্ধারণ করা হইল। 9 ধারায় সে যে ধর্ষণ করেছে, এটা তাকে দোষী নির্ধারণ করাকে বলে কনভিকশন। এখন তাকে দোষী সাব্যস্ত করা হইলো, অথবা 302 ধারায় হত্যা করেছে, 302 ধারায় তাকে দোষী সাব্যস্ত করিয়া এখন আসেন সেন্টেন্স কি, তাকে কি সেন্টেন্স দেওয়া হবে? ফাঁসি না, যাবতীয়। নাকি যাবজ্জীবন?
এই যে তাকে ফাঁসি চন্দ্রবিন্দু দিয়ে নিয়েন, নাকি যাবজ্জীবন দিবেন, নাকি 10 বছরের কারাদণ্ড দিবেন, এই কোনটা দিবেন? এইটা নিয়ে আপনার আবার হিয়ারিং হয় বিদেশে, আরো 2-3 দিন হিয়ারিং হবে। তখন এই আসামির লয়ার বলবে যে সে রেপ করেছে, এজন্য তার বয়স হইলো 24 বছরের ছেলে, ভুল কইরা রেপ করছে, তারে ফাঁসি দিয়েন না, হ্যাঁ, তাকে 10 বছরের সাজা দেন, সে আবার ভালো হয়ে যাবে। কিন্তু আবার দেখা গেল আসামি, সে অলরেডি, তার 2জন সুন্দরী ওয়াইফ আছে, তার বয়স 40 বছর বয়স, সে আবার আরেকটা মেয়েরে রেপ করছে, তাইলে এখন তাকে ফাঁসি দিবেন না যাবজ্জীবন দিবেন? এই যে এই যে সেন্টেন্সটা পরিমাণ কি হবে, হ্যাঁ, সেন্টেন্সের পরিমাণ কি হবে, এটা নিয়ে বিদেশে হালকা শুনানি হইয়া এই সেন্টেন্সটা প্রদান করা হয়। আমাদের দেশে এটা হয় না, আমাদের দেশের যেদিনই কনভিকশন ওই দিনই সেন্টেন্স দিয়া শেষ করে দেওয়া হয়। এই যে আপনাদেরকে কনভিকশন এবং সেন্টেন্স বাইঙ্গা বাইঙ্গা বুঝাইলাম, এখন বলেন কে বুঝেন নাই, আর কে ক্লিয়ার হইলেন? সারা লাইফে দেখেন এইভাবে কে বুঝাবে আপনাদের, বলেন? আপনারা যে ক্লিয়ার আমার হলাম কথা, স্যার। আমার আচ্ছা। কথায় যে মাইন্ড করেন, আপনারা আমার কথায় যে মাইন্ড করেন, এইগুলা কে বুঝাবে বলেন? না স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কারা বুঝেন নাই হাত তুলেন, এরকম কেউ থাকলে হাত তুলেন যে এটা বুঝেন নাই। এর জন্য বলি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এইগুলা আপনার ঘরে বসে যারা করতেছে যে না, এটা আমি নিজে নিজে, হাইকোর্ট পাশ করা এক জিনিস আর হাইকোর্ট বুঝা আরেক জিনিস। আপনি লেখা আগরম বাগরম লেখা পাশ করে ফেলতে পারেন, এটা এক জিনিস, কিন্তু হাইকোর্টের এই জিনিসগুলা ভিতরের ম্যাটেরিয়ালস বুঝাও খুব অন্য জিনিস, খুবই অন্য জিনিস, যতই মাইন্ড করেন। বিশাল ব্যাপার। হ্যাঁ, এই যে আহসান ভাই স্বীকার করেছেন, মোহাম্মদ হাসান ভাই, যে আজকের পূর্বে এইভাবে বুঝতাম না, পরিপূর্ণভাবে বুঝছি স্যার, বুঝলেন এইবার? এর জন্য আজকে আমি ক্লাসে বলছিলাম যে আমরা কিভাবে হতভাগা আছি দেখেন। আপনি যদি ট্রায়াল শিখতে চান, জেরা কিভাবে করবেন মার্ডার কেসের, জেরা কিভাবে করবেন প্র্যাকটিক্যালি ট্রায়াল, অথবা হাইকোর্টে রিট মামলা বেশি বেশি করতে চান, কিভাবে রিট করবেন, এটা যদি আপনি কাউকে বলেন যে ভাই স্যার আমি 50,000 টাকা দিতে রাজি আছি, আমাকে রিট মামলা শিখান, আপনি ওই লোক কই পাবেন? টাকা দিয়ে তো শিখার লোক নাই, শিখানোর লোক নাই। বাস্তবতা কেউ বুঝার চেষ্টা করতেছেন। আপনি টাকা দিতে রাজি আছেন যে আমারে রিট মামলা শিখান একটা কোর্স করে, আমি 50,000 টাকা দিব, কিন্তু আপনারে কে শিখাবে আমারে এটা দেখান। এই যে স্যার সুনামগঞ্জ থেকে শফিকুল ভাই লিখেছেন, স্যার আগে বুঝতাম না। ধন্যবাদ, আপনারা এই যে উৎসাহ দিলেন যে এটা আপনাদের জন্য একটা কাজ। আচ্ছা, এটার পাশাপাশি যেহেতু একটা জিনিস মনে আসছে, আরো এক্সট্রা একটা জিনিস বইলা দেই, যেটা আপনাদের এখনকার প্র্যাকটিস লাইফে কাজে লাগবে টাকা ইনকামের জন্য। বর্তমানে একটা রিলিফ আগে হাইকোর্টে পাওয়া যেত, মাঝখানে এটা বন্ধ ছিল, এখন এটা আবার চালু কিছু জায়গায় পাওয়া যায়। এটা কি? যে অর্থ ঋণ, আপনারা দেখবেন ব্যাংক থেকে যদি লোন নেওয়া হয়, লোন টেকেন ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে লোন নিলেন কেউ, বড়োয়ার, এই যে আসেন, ব্যাংক থেকে লোন নিলেন আপনার ক্লায়েন্ট, লোন নেওয়ার সময় তিনি রিপে করতে ফেল করলেন, ফেল টু রিপে, টাকা সময় মতো দিতে ব্যর্থ হইলেন। ব্যর্থ হওয়ার পর ব্যাংক কি করে? ফাইল এ NIX কেস, দেন আরেকটা মামলা ফাইল করে অর্থ ঋণ সুট। এই যে ব্যাংক একটা কাজ করলো, এখানে দেন ব্যাংক, দুইটা আবার ব্যাংক লিখতে পারেন, বুঝতে সুবিধা হবে।
তাহলে ব্যাংক একই টাকার জন্য এখানে করলো এনআই অ্যাক্টের মামলা, একই টাকার জন্য অর্থঋণ আদালতে যায় মামলা করলো অর্থঋণ মামলা। একই টাকার জন্য যদি এনআই অ্যাক্টের মামলাও করে, একই টাকার জন্য যদি অর্থঋণ মামলা করে, আপনি হাইকোর্টে আইসা এই যে এনআই অ্যাক্টের মামলাটাকে কোয়াশ চাইতে পারেন, বাতিল চাইতে পারেন। বুঝছেন যে এনআই অ্যাক্টের মামলা চলতে পারে না, এটা বাতিল করে দেন। এটা হয়রানি করার জন্য আমাকে করছে, আমি আর কত হয়রানি হব, এই কথা বললা এই যে এনআই অ্যাক্টের মামলাটা কোয়াশ চাইতে পারেন, চাইতে পারেন, স্টে চাইতে পারেন। আদালত আপনার হিয়ারিং শুনে স্টে করে দিতে পারে। এটা বর্তমানে কিছুটা রিলিফ পাওয়া যাচ্ছে যে অর্থঋণ মামলা এনআই মামলা একই সাথে একই লোনের জন্য চলতে পারে না। বুঝতেছেন? এইরকম দেখবেন আপনারা অনেক অনেক ক্লায়েন্ট বুঝি আপনাদেরকে বলতে পারে। এটা যাদের প্রবলেম আছে আপনারা এটা হাইকোর্টে স্যার স্টে এখানে করে একটু পারমিশন চাচ্ছিলাম। বলেন। সেটা হচ্ছে যে এরকম একটা মামলা আমার কাছে আছে। এখন ওই যে যেটা চেকের মামলা, এই চেকের মামলাটা রায় হয়ে গেছে। আর যেটা অর্থঋণ মামলা, এইটা জবাবের জন্য আছে। তো এখন এই অবস্থায় আমি কি করতে পারি? ও, রায় হয়ে গেলে আপনি রায়ের কপি আছে কোনোভাবে না নাই? হ্যাঁ, রায়ের কপি আছে, আমি আপিল করেছি রায়ের এগেনস্টে। ও, আপিল করলে আপিল আপিলটাও আপনি স্টে করে রাখেন, কারণ আপিল তো এক দুই হিয়ারিং এ শেষ হয়ে যাবে, আপিলে তো আপনি টিকতে পারবেন না। বুঝলেন? আমি কি তো অর্থঋণ সুদটা মানে বাতিল চাইতে পারি কিনা? আপনি দুইটাই, অর্থঋণটা স্টে চাইবেন, এনআই অ্যাক্টেরটা বাতিল চাইবেন, এইভাবেও হাইকোর্টে আপনি আসতে পারেন। বুঝলেন? যাই ঠিক হোক, আছে। এগুলা আপনাদেরকে আমি ধারণা দিলাম, এগুলা আপনারা অ্যাপ্লাই করতে পারলে আপনারা এই কোর্সের মাধ্যমে যখন দেখবেন কোর্স থেকে কিছু শিখে আয় ইনকাম বাড়তেছে, আপনাদের ক্লাস করে আরো বেশি শান্তি লাগবে। বুঝলেন? এইবার আসেন প্রশ্নতে আসেন। যারা প্র্যাকটিসে আসেন এগুলা বেশি মনোযোগ দিয়ে শুনবেন। তাইলে আরফান একটা ছেলে, তাকে কনভিকশন দিয়েছে নারী শিশু আইন ট্রাইব্যুনাল কিসের মাধ্যমে? ইম্পিউন জাজমেন্ট এন্ড অর্ডারের Judgment. মধ্য দিয়ে। এই জাজমেন্ট এন্ড অর্ডারের মধ্য দিয়ে শাস্তি দিয়েছে। দেওয়ার পরে তার এগেনস্টে চার্জ ছিল অন এ চার্জ অফ রেপ অন রহিমা। রহিমাকে রেপ করেছে। রহিমা এ স্কুল গার্ল অফ 16 years old. Arfan was sentenced to suffer rigorous imprisonment for life and to pay off Dhaka 5,000 in default to suffer rigorous imprisonment for a further period of 1 year. এই কথাটা আপনারা আমরা বোল্ড করে রাখছি কেন? এই কথাটা মুখস্থ করে ফেলবেন, এই কথাটা বিভিন্ন উত্তরে লাগবে। তাইলে দেখেন 17 বছরের আরফান 16 বছরের একটা মেয়েকে রেপ করেছে, এটার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আর এইখানে আপনাকে গ্রাউন্ড বলে দিছে, প্রশ্নের এই অংশটুকু লাল, এই বেগুনি কালার অংশটুকু আপনাকে গ্রাউন্ডস বলে দিছে। আপনি চাইলে প্রশ্ন থেকে গ্রাউন্ডস নিতে পারেন, না চাইলে আপনি নিজে থেকেও গ্রাউন্ডস দিতে পারেন। কিরকম? দ্য অকারেন্স টুক প্লেস এট ডেড হাউস অফ নাইট, শেষ রাতে হয়েছে, এজ এ রেজাল্ট অফ হুইচ নান উইটনেস অকারেন্স, এই অকারেন্সের কোনো চাক্ষুষ সাক্ষী নাই, এটা একটা গ্রাউন্ড বলে দিল। আরেকটা গ্রাউন্ড বলল, দ্য এফআইআর ওয়াজ লস্ট 2 days of the occurrence without any convincing explanation. ব্যাখ্যা বিশ্লেষণ না দিয়ে এফআইআরটা করেছে। আরেকটা কথা বলল, ট্রাইব্যুনাল বেসড হিজ ডিসিশন অন দ্য আনকরবোরেটেড সলিটারি টেস্টিমনি। আপনারা আনকরবোরেটেড এই শব্দটাতেও দাগ দেন, এই আনকরবোরেটেডটা আন্ডারলাইন করেন, লাল কালি করেন, অথবা হাইলাইটার দিয়ে দাগ দেন। আনকরবোরেটেড সলিটারি টেস্টিমনি অফ ভিকটিম। আনকরবোরেটেড মানে কি? এটা কিন্তু ক্রিমিনাল মামলায় খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, যে রহিমার কথাটা, যে টেস্টিমনি রহিমা দিয়েছে,
এইটাকে সমর্থন করে আর কোনো সাক্ষীর কোনো কথা নাই, এই রহিমার কথাটাকেই উপরে এ, এ, করছে। হ্যাঁ, মৌসুমী আপা ঠিক লিখেছেন। এখানে ডেড আওয়ার্স হবে, হাউসটা ভুলে টাইপিং মিস্টেক আসছে। ডেড আওয়ার্স মানে শেষ রাতে, শেষ রাতে ডেড আওয়ার্স। আচ্ছা, তাহলে কি পাইলেন? একটা ইম্পর্টেন্ট জিনিস, আনকরবোরেটেড, এই শব্দটা হলো এই প্রশ্নতে একটা ইম্পর্টেন্ট। তিনটা গ্রাউন্ড বলে দিল, দেখলেন? প্রশ্নতে আরফানকে খালাস করানোর জন্য তিনটা গ্রাউন্ড বললো। একটা গ্রাউন্ড বললো চাক্ষুষ সাক্ষী নাই, এটা হলো লাল কালার। আর এফআইআর করেছে 2 দিন পরে, এটার কোনো ব্যাখ্যা নাই, এটা হলো সবুজ কালার। আর এই তার কথা, রহিমার কথা অন্য কেউ সমর্থন করে না, এটা হলো বেগুনি কালার। আর এখানে আনকরবোরেটেড শব্দটা আপনারা মার্ক করেন, এটা হলো রহিমার কথাকে কেউ সমর্থন করে আর দ্বিতীয় তৃতীয় কোনো সাক্ষী কথা বলে নাই। আর করবোরেটেড হইলে বলা যাইতো রহিমার কথাকে সমর্থন করে আরো 2-1 জন কথা বলেছে। তাইলে একটা প্রশ্ন দেখার সময়, পড়ার সময় আপনারা এইভাবে গ্রাউন্ডস, প্রশ্ন থেকে থাকলে প্রশ্ন থেকে গ্রাউন্ডস নিবেন, না পারলে আপনি বানাইয়া হইলেও দিবেন। কিন্তু এখানে শিখার বিষয় কি, যে আরফানকে কাকে শাস্তি দিল, কোন আইনে দিল, কোন কোর্ট দিয়েছে? ট্রাইব্যুনাল দিয়েছে, নারী শিশু আইনে দিয়েছে। কতটুকু শাস্তি দিয়েছে দেখেছেন? এখানে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ দিয়েছে। কোন আদালত দিয়েছে? ট্রাইব্যুনাল নারী দিয়েছে। শিশু। এই কথাগুলা পাওয়ার পর আপনি এইবার উত্তর লেখায় আসেন, দেখেন উত্তরে আপনি কিভাবে শব্দগুলা ব্যবহার করবেন। দেখেন, এই যে আমরা এখানে লিখলাম, এ পিটিশন অফ আপিল আন্ডার সেকশন 28 অফ দি নারী শিশু, এই কথাটাকে লাল কালি দেন। হ্যাঁ, যে যেই, চলতেছে। হ্যাঁ চলতেছে শব্দ করেন না কেউ। এই যে দেখ, নারী শিশু যেই আইনে শাস্তি, ওই আইনেই আপ। তাহলে শাস্তিটা দেখেন, এই যে কনভিক্টিং দ্য অ্যাপিলেন্ট আন্ডার সেকশন নারী শিশু আইন, দেখলেন? এই যে এখানে কনভিক্টিং, এর জন্য কনভিকশন আলাদা, এই এতটুকে তাকে দোষী সাব্যস্ত করা হইলো। আর সেন্টেন্সিং হিম, এই তাকে শাস্তি দেওয়া হলো। তাইলে এখানে দুইটা শব্দ আলাদা করেন, এই যে কনভিক্টিং একটা শব্দ, কনভিক্টিং একটা শব্দ, সেন্টেন্সিং আরেকটা শব্দ। তাইলে বুঝলেন যে কেন কনভিকশন আলাদা জিনিস, সেন্টেন্স আলাদা জিনিস। এই যে আজকের কস্ট টাইটেল ভবিষ্যতে আপনারা লিখতে গেলে কনভিকশন এন্ড সেন্টেন্স যেইভাবে বুঝা লিখবেন, আর যারা আজকের এই ট্রেনিং পাইলো না, তারা কি এই সেম ভাবে হবে? তাদের বুঝের মধ্যে কি সেম জ্ঞানটা আসবে? আপনি কিন্তু আজকে থেকে সারা জীবন কনভিকশন বলতে গেলে কি জিনিস বুঝা লিখবেন, সেন্টেন্স কি জিনিস বুঝা লিখবেন। যে তাকে কনভিকশন দেওয়া হয়েছে এই আইনে, ঠিক আছে, শাস্তিটা, সেন্টেন্সটা এখানে এসে এলোমেলো হইতে পারে, যাবজ্জীবন হইতে পারে, মৃত্যুদণ্ড হইতে পারে, 10 বছরও হইতে পারে। তাহলে আপনার কস্ট টাইটেল যেভাবে যত্ন করে আপনি কনভিকশন আলাদা করে লিখবেন, সেন্টেন্স আলাদা করে লিখবেন, আপনার সকল বন্ধুর মধ্যে এই জ্ঞানটা আসবে না। আরেকটা জিনিস লেখেন, এই যে জাজমেন্ট এন্ড অর্ডারের পরে আমরা দুইটা শব্দ লিখি, কনভিকশন এন্ড সেন্টেন্স, এইটাতেও ডাক দেন কনভিকশন এন্ড সেন্টেন্স। তাহলে এইখানেও পাইলেন কনভিকশন এন্ড সেন্টেন্স, এখানেও পাইলেন কনভিকশন এন্ড সেন্টেন্স। বুঝতেছেন? হাইকোর্ট পড়ার প্রত্যেকটা শব্দর গুরুত্ব, এর তাৎপর্য বুঝতেছেন? আন্দাজি মান্দাজি লেখা যাইতে পারে, কপাল গুনে অনেকে পাশও হয়ে যেতে পারে, কিন্তু এইগুলা বুঝা শুনে আপনাকে পড়তে হবে আমাদের সবাইকে। তাইলে কস্ট টাইটেলে কি কি গুরুত্বপূর্ণ বিষয়? একটা জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন থাকবে, এই হলো পুরা কথাটা। এটা কে দিয়েছে? ফার্স্ট বাই দ্য লার্নেড নারী শিশু ট্রাইব্যুনাল, কুমিল্লা, এই কোর্ট দিয়েছে। তাহলে এটা হলো আরেকটা কথা।
এটা 2 নাম্বার কথা। একটা জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন এন্ড সেন্টেন্স একটা কথা, একটা জাজ দিয়েছে 2টা কথা। কোন মামলায় দিয়েছে? নারী শিশু ইন নারী শিশু ট্রাইব্যুনাল, এই হলো একটা মামলা। খেয়াল করে দেখেন, এই হলো একটা মামলা। অ্যারাইজিং আউট অফ কুমিল্লা সদর পুলিশ স্টেশন কেস নাম্বার ডেটেড এত, এটা হইলো আরেকটা মামলা নাম্বার। আর করসপন্ডিং টু জিআর নাম্বার, এটা হইলো আরেকটা। খেয়াল করে দেখেন, 3টা মামলাকে আপনি এক জায়গায় আইনা লিখতে হয়, এটার নাম হইলো কস্ট টাইটেল। এই জন্য কস্ট টাইটেলে আপনি 19-20 করলে আপনাকে ফেল দেওয়া হবে। একটা কথা হলো জাজমেন্ট এন্ড অর্ডার, এটা দিয়েছে একটা কোর্ট, দিয়েছে 3টা মামলায় একটা, 3টা মামলাকে একটা মামলা বলতে হবে। কারণ দেখেন, ইংরেজি লেখে উপর থেকে নিচের দিকে, আর বাংলা লেখে বাংলা নিচে থেকে উপর দিকে। আগে আপনার মামলাটা থানায় হয়েছে, এটার সাথে জিআর নাম্বার পড়েছে, আর এইটাকে পরবর্তীতে ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনাল নাম্বার হয়েছে। কিন্তু আমরা এই 3টা মামলাকে এইভাবে ধারাবাহিকভাবে লিখবো কস্ট টাইটেল। তাহলে কস্ট টাইটেলে কি তথ্য? একটা জাজমেন্ট এন্ড অর্ডার একটা তথ্য, 2 নাম্বার তথ্য জজ সাহেব দিয়েছে, 3 নাম্বার হইলে একটা মামলায় দিয়েছে। এই 3টা কথা বলে যে তাকে এই ধারায় দোষী সাব্যস্ত করেছে, এই এতটুকু শাস্তি দিয়েছে, এই 5টা কথা আপনার কস্ট টাইটেলে যদি না আসে, তাইলে আপনাকে কিন্তু ভালো মার্কস দেওয়া হবে না। কে বুঝেন নাই? কস্ট টাইটেল যদি না বুঝে থাকেন, তাইলে কিন্তু আর পইরা আমাদেরকে আগায়ও লাভ হবে না। বলেন, কস্ট টাইটেলে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বুঝলেন? স্যার একটা কোশ্চেন হলো, মানে এটা সম্ভবত আমি একটু মানে কম জানি। এই জিআরও থেকে ডাইরেক্ট আপনার নারী শিশুতে যায় না, ওই পুলিশ স্টেশন নং, ওইটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা দেখেন, এইটা হইলো, এইখানে তাইলে আলাদা পৃষ্ঠায় বুঝাই। এইখানে একটা জায়গায় খালি করে নেই। আপনি আমাদের হাইকোর্ট পড়াশোনা ভুলে যান, এখন আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, তাইলে আপনি বুঝতে পারবেন। সেটা হলো, ধরেন আপনার কোনো এলাকা, আপনার এলাকা যাত্রাবাড়ি না? জি স্যার, ধরেন সাপোজ সাপোজ না, আপনার এলাকা কোনটা? বরিশাল, বরিশাল কোথায়? কাঠপট্টি সদর রোড আর কি। আচ্ছা, এইটা দিয়ে বুঝেন, অন্য জায়গায় সাপোজ দিলে আবার ভুলে যাবেন। আর বরিশাল কাঠপট্টি দিয়ে মনে হলে এটা সারা জীবন মনে রাখবেন। ধরেন এই কাঠপট্টি থানা, হ্যাঁ, এখানে একটা অকারেন্স হয়েছে, বা বরিশাল সদরে, তাহলে এটা হলো সদর, আহ, সদর পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন, এই পুলিশ স্টেশনে একজন ভুক্তভোগী মহিলা যে এফআইআর করলেন, এফ এফ আই আর, এফআইআর লজ করলেন, থানায় এফআইআর করলেন। এই এফআইআর এর নাম হবে পুলিশ স্টেশন কেস নাম্বার, পাইলেন? পুলিশ স্টেশন কেস। জি স্যার। আর এই এফআইআরটা হয়ে গেলে এফআইআর এর মধ্যে একটা নাম্বার লেখা থাকে, জিআর নাম্বার, পাইলেন? জি স্যার। জিআর নাম্বার। এখন পুলিশ স্টেশনে এফআইআর হয়েছে, এর জন্য পুলিশ স্টেশন কেস নাম্বার এত, আর এইটার সাথে মিলানো একটা জিআর নাম্বার থাকে, এজন্য আমরা এটাকে বলতেছি করসপন্ডিং টু জিআর নাম্বার এত, পাইলেন? এই দুইটা হবে একই ডেট, পাইলেন? জি স্যার। এখন এই এফআইআর তদন্ত হওয়ার পরে এই মামলাটা এফআইআর পর্যন্ত, চার্জশিট আসা পর্যন্ত এই এই 2টা মামলা কোথায় থাকবে? এই 2টা মামলা থাকবে ম্যাজিস্ট্রেট কোর্টে। আর ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জশিট আসার পরে
ম্যাজিস্ট্রেট কোর্টে সিএস মানে চার্জশিট আসার পর এটা ট্রান্সফার হয়ে যাবে, ট্রান্সফার টু নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, শুধু ট্রাইব্যুনাল লিখলাম আর কি, এগুলা ট্রাইব্যুনাল। পাইলেন? এই নারী শিশু ট্রাইব্যুনালে যখন চার্জশিট, ম্যাজিস্ট্রেট কোর্টে যখন পুলিশ তদন্ত করে চার্জশিট দিয়ে দিবে, তখন এটা নারী শিশু ট্রাইব্যুনালে মামলাটা বদলি হয়ে যাবে বিচারের জন্য। আর নারী শিশু ট্রাইব্যুনালে যে নতুন নিউ নাম্বার হবে, ওই নাম্বার হবে ট্রাইব্যুনাল নাম্বার। পাইলেন? ট্রাইব্যুনাল নাম্বার। এই ট্রাইব্যুনাল নাম্বারে যখন মামলাটা নাম্বার পড়বে, তখন এই তিনটা মামলার নাম্বারকে আপনি এখন যোগ করে ফেলেন, এটা যোগ এটা, আর এটার সাথে যোগ দিয়ে দেন এই ট্রাইব্যুনাল নাম্বার। এই তিন বন্ধু মিলা তখন একটা নাম্বার হলো। এর জন্য আমরা বলি পুলিশ স্টেশন কেস নাম্বার এত, করসপন্ডিং টু এত, আর এইটার বস হইলো ট্রাইব্যুনাল নাম্বার বর্তমানে। এই জন্য এটাকে আমরা উপরে সবার আগে দিয়ে দেই এইখানে। পাইলেন এইবার কেন এই তিনটা মামলা নাম্বার বসাইতে হয় আর এইটা মামলার ধারাবাহিকতা এইবার বুঝছেন কিনা বলেন? জি স্যার। এইবার কেউ বুঝাবে না, এত সময় নিয়ে ধীরে ধীরে বুঝাবে না। মাইন্ড করলেন আপনারা? না স্যার, থ্যাংক ইউ স্যার। এই তিনটা নাম্বার মিলে আপনাকে কস্ট টাইটেলে বলতে হয় যে এই মামলাটা পুলিশ স্টেশন থেকে উৎপত্তি, এটার সাথে করসপন্ডিং জিআর নাম্বার হলো এটা, আর এটা বদলি হইয়া ট্রাইব্যুনালে আসছে, এটা ট্রাইব্যুনাল নাম্বার। যার কারণে কস্ট টাইটেলে এই পুরা কথাটা লিখতে পারলে জজ সাহেব এক নজরে বুঝা যাবে এই মামলার হিস্ট্রিটা কি, মামলার ইতিহাসটা কি। এর জন্য আপনাদের আমরা কি করব, আগামী ক্লাসে এখন আপনাদের হোমওয়ার্ক থাকবে শুধু এই ড্রাফটটা, এই 1 নাম্বার ড্রাফটটা আগামী ক্লাসে আপনারা বুঝেন বা না বুঝেন, এইটা মিনিমাম 5 বার লেখা জমা দিবেন। আর যারা পারবেন মুখস্থ করে ফেলবেন, যারা পারবেন না মুখস্থের দরকার নাই, মিনিমাম 5 বার খাতায় লিখবেন, মিনিমাম 5 বার খাতায় লিখবেন। আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার কত, এটা কে বলে হেল্প করবেন? 220 স্যার। হ্যাঁ, 220 স্যার। 220 স্যার, 220। 220 নাম্বার পেজে আসেন। এই সেই 220 নাম্বার পেজের 1 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার পৃষ্ঠা, এই 3 নাম্বার পৃষ্ঠা এবং এই 4 নাম্বার পৃষ্ঠা, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। আগামী সপ্তাহে আপনারা এটা বুঝেন বা না বুঝেন, যতটুকু আমি বলবো হাতে পায়ে রিকোয়েস্ট করব ধইরা যে ভাই আপনারা পাস হন, পাস হইতে গেলে এই ড্রাফটটা, আর কোনো ক্রিমিনাল আপিলের ড্রাফট মুখস্থ করা লাগবে না। শুধু এই ড্রাফটটা যদি মুখস্থ করে ফেলেন, আপনার সকল ক্রিমিনাল আপিল এটা দিয়া লিখতে পারবেন। এর চেয়ে আরামের পর আর কিছুই হবে না। সকল ক্রিমিনাল আপিল আপনারা এটা দিয়া লিখতে পারবেন। এর জন্য আগামী ক্লাস এটা মুখস্থ না হওয়া পর্যন্ত আমরা বুঝাইলেও আপনাদের লাভ হবে না। আগামী ক্লাসের হোমওয়ার্ক হইলো এইটা আপনারা মনে প্রাণে মুখস্থ করে ক্লাসে বসবেন। আগামী ক্লাসে বাকি আমরা ড্রাফটিং বুঝাবো এবং এটা আপনাদের ক্লাসেই মুখস্থ করায় দিব ইনশাল্লাহ, যদি আপনারা একটু হেল্প করেন। ওইরা আপনারা ক্লাসে অ্যাটেন্ড করলে আমাদের যে বুঝানো হয় এটা আরো আপনি বেশি অনুধাবন করতে পারবেন। এই যে নোটটাও আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি, আমাদের নোটটাও গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যারা এই গ্রুপে অ্যাড হন নাই অনলাইন ব্যাচে এটাতে অ্যাড হয়ে যাবেন। আপনাদের 70 জনের মতো বন্ধু বান্ধব দেখতেছি, আপনারা সকল বন্ধু বান্ধব আরো জয়েন করতে পারবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। আপনারা না ভালো থাকেন,
সুস্থ একটা কথা থাকবেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করে। স্যার আর এই আর নোটটা কি